প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের 12 নম্বর অধ্যায়ের একটি সাজেশনে আলোচনা করব। এখানে সিকিউর জন্য আমি জাস্ট এমন কিছু টপিকের কথা বলবো যে টপিকটা তুমি পড়লে এসএসসি পরীক্ষা কিন্তু একটি নিশ্চিত সৃজনশীল কমন পাবা। আমি ফিজিক্সের এই অধ্যায়টাকে বলি ফিজিক্সের পরিসংখ্যান। এর কারণ হচ্ছে কি, জেনারেল ম্যাথে পরিসংখ্যান যেমন সব থেকে সহজ এবং নিশ্চিত একটা অধ্যায়, যে অধ্যায় থেকে সৃজনশীল থাকে, ফিজিক্সের এই অধ্যায়টাও ঠিক তেমনই সব থেকে সহজ এবং নিশ্চিত এখান থেকে কিন্তু একটি সৃজনশীল থাকবে। সো ছোট্ট একটা ব্যাপার যদি তোমরা এই অধ্যায় থেকে শিখে নিতে পারো, 100% শিওর কমন পাবা এবং সেখানে কিন্তু 10-এ 10 পাওয়া কিন্তু খুবই সহজ। সো যারা ফিজিক্সে 10 নাম্বার লিস্ট কনফার্ম করতে চাও জাস্ট একটা অধ্যায়ের একটি টপিক পড়ে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে আশা করি অনেক উপকৃত হবা। তো চলো শুরু করি আমাদের এই অধ্যায়ের টপিকগুলো কি কি সেগুলো জানার চেষ্টা করি। দেখো, প্রথম যে একটা মাত্র টপিক, শুধু একটা মাত্র টপিক নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে আমরা পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয়, ভোল্টেজ আর বিভব নির্ণয়, এই জিনিসগুলো যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ। দেখো, আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা আমাদের জানি এরকম একটা চিত্র আঁকাইতে হয় সবসময়ের ক্ষেত্রে। সো আমাদের এইটা হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী বা এটাকে অনেক সময় বলে ইংরেজিতে প্রাইমারি প্রাইমারি আর এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। হ্যাঁ, গৌণ কুণ্ডলী বা এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি আমাদের হচ্ছে কুণ্ডলী। ঠিক আছে, এই সেকেন্ডারি কুণ্ডলী আর প্রাইমারি কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্সড থাকে, সেটা হচ্ছে কি, এই প্রাইমারি কুণ্ডলীর যেই ক্ষমতা, এই ক্ষমতা আর সেকেন্ডারি কুণ্ডলীর যে ক্ষমতা, সেটা কিন্তু সবসময়ের জন্য কি থাকে, প্রাইমারি পিপি আর সেকেন্ডারি পিএস, এটা কিন্তু সবসময় কি থাকে, সমান থাকে। তার মানে প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা এবং সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা কিন্তু সবসময় সমান থাকে। থাকলেও আমাদের পাক সংখ্যা কমানো বাড়ানোর মাধ্যমে এখানে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহের মান কমানো বাড়ানো যায় এবং ভোল্টেজের মানও কিন্তু কমানো বাড়ানো যায়। তো ট্রান্সফরমারটা মূলত ব্যবহার করা হয় বিদ্যুতের যে ভোল্টেজটা, এটাকে কখনো কখনো আমরা বাড়াইতে ব্যবহার করি, আবার কখনো কখনো কমাইতে ব্যবহার করি। যখন আমরা ভোল্টেজটাকে ছোট থেকে বড় ভোল্টেজে কনভার্ট করি, অর্থাৎ ভোল্টেজ বাড়াই, তখন সেটাকে বলা হয় স্টেপ আপ। স্টেপ আপ আমাদের ট্রান্সফরমার, আর যখন ভোল্টেজটাকে কমাইতে হয় তখন সেই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমারকে কিন্তু আরেকটা নাম দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে কি, আরোহী ট্রান্সফরমার। আর স্টেপ ডাউনকে অবরোহী ট্রান্সফরমার কিন্তু বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে প্রথম সূত্রটা আমাদের এইটা বলতে পারি, যেটার উপরে দাঁড়ায় সবগুলো সূত্র তৈরি হবে। আর মেন যে সূত্রটা এন পি ভাগ এন এস, দেখো এন এবং ভি এদের ক্ষেত্রে সম্পর্কটা কি, যে যদি পি উপরে থাকে তাহলে ভি এর ক্ষেত্রেও পি উপরে থাকবে। আর তোমার হচ্ছে ভিএস টা কোথায়, নিচে, ভিএস টা নিচে। এবং দেখো এন আর ভি তিনটা রাশি, ভি এন আই, এই দুইটা হচ্ছে উপরে সেম থাকবে, কিন্তু আই এর ক্ষেত্রে কিন্তু উপরেরটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, উপরেরটা চেঞ্জ হয়ে যাবে আমাদের আইপি নিচে। সো এনপি ভাগ এনএস, ভিপি ভাগ ভিএস, আইএস ভাগ আইপি, এটাই হচ্ছে সূত্র। যখন যেটা লাগবে, যদি তোমার লাগে এই দুইটা, তখন এই দুইটা নিয়ে কাজ করবা। যদি তোমার এইটা এবং এটা নিয়ে কাজ করতে হয়, তখন এটা নিয়ে কাজ করবা। খুবই সহজ সহজ প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসে। আর এই জাস্ট এই সূত্রটা যদি তোমরা শিখে নিতে পারো, 100% শিওর এইখান থেকে যে টপিকটা আসবে সেটা কিন্তু তুমি নিশ্চিত তুমি কিন্তু সলভ করতে পারবা। এনপি ভাগ এনএস, ভিপি ভাগ ভিএস, আইএস ভাগ আইপি। এখানে দেখো, এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে রাখি এখানে, যে বলতেছে বাসাবাড়ি ব্যবহার উপযোগী করতে পাক সংখ্যা নির্ণয়, পাক সংখ্যার পরিবর্তন নির্ণয় করার সংক্রান্ত কিছু অঙ্ক থাকে। সেটা হচ্ছে কি, মনে করো সাপোজ তোমার এখানে প্যাচ সংখ্যা, এখানে প্যাচ সংখ্যা দেওয়া আছে, এখানে কারেন্ট দেওয়া আছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে ধরো 30 ভোল্ট আসছে, এখানে মানটা আসছে কত, সেকেন্ডারিতে 30 ভোল্ট সাপ্লাই পাওয়া যাচ্ছে। কিন্তু বাসাবাড়িতে আমাদের কিন্তু ভোল্টেজ লাগে 220 ভোল্ট, বাসাবাড়ির যে যন্ত্রাংশ আমাদের ব্যবহার করার জন্য 220 ভোল্টের কারণে লাগে। তো এখন দেখা যাচ্ছে যে এখানে আপাতত এই 100টা প্যাচ সংখ্যা দেওয়ার কারণে 30 ভোল্ট আমি কিন্তু কারেন্ট পাচ্ছি। তো এখন আমি এখানে 220 ভোল্ট ধরে নিব, সেই ক্ষেত্রে দেখবো যে এখানে আমাদের কতগুলো প্যাচ দেওয়া লাগে। ধরো সাপোজ এখানে 500টা প্যাচ দেওয়া লাগবে, তাহলে আমাদের কয়টা প্যাচ সংখ্যা বাড়াইতে হয়েছে বলতো, 400টা। তো এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার ভোল্টেজটা বাসাবাড়ি উপযোগী করতে গেলে প্যাচ সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হতে পারে সেটা আলোচনা করবো। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে 220 ধরে নেব এবং সেক্ষেত্রে প্যাচ সংখ্যার মানটা বের করলেই কিন্তু পেয়ে যাবে। তোমরা এই রিলেটেড 2-3টা সিকিউ করলেই কিন্তু তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি যেটা বলতে যাচ্ছি আর কি, এখান থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি টাইপের প্রশ্ন আসে সেটা নিয়ে কিন্তু কথা বলতে যাচ্ছি। তো এরপরে দেখো, ট্রান্সফরমার দিয়ে মোটর চালানো যাবে কিনা।
এইটা হচ্ছে, দেখো আমরা যেহেতু এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো এই অধ্যায়টার সাথে কিন্তু আমাদের আরো একটা অধ্যায়কে কিন্তু একত্রিত করে, বেশিরভাগ অঙ্কই কিন্তু আরেকটা অধ্যায়ের সাথে লিঙ্ক করে, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। তো এই কাজ শক্তি ক্ষমতা ফিজিক্সের চতুর্থ অধ্যায়, সেই সেই অধ্যায়টার সাথে কিন্তু লিঙ্ক করে, এবং সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি লাগে, পি সমান সমান ডাব্লিউ ভাগ টি। আর আমরা জানি ডাব্লিউ সমান সমান কি জানি, এম জি এইচ ভাগ টি। দেখো প্রশ্নে একটা বারবার দেখবা যে প্রশ্নে একটা মোটরের কথা বলা আছে, যে মোটরটা 10 মিনিটে 300 কেজি পানি 50 মিটার উপরে তুলতে পারে, ঠিক আছে, এরকম কিছু তথ্য কিন্তু দেওয়া থাকবে। সেখান থেকে আমরা মোটরের কার্যকর ক্ষমতাটা বের করব, এবং তারপরে তারপরে সেখান থেকে যখন কার্যকর ক্ষমতা পেয়ে যাব, এবং তার এই যে মনে করো সাপোজ এখানে দেখবো যে সাপ্লাই সাপ্লাই হচ্ছে কত আমাদের ক্ষমতা বের হচ্ছে, ধরো এখানে 500 ওয়াটের সাপ্লাই দিতে পারতেছে, এই যে আমাদের ট্রান্সফরমারটা 500 ওয়াট সাপ্লাই দিতে পারতেছে, হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করে দেখি 500 ওয়াট দিতে পারতেছে। কিন্তু এখানে আমরা দেখো কার্যকর ক্ষমতা বের করলাম, সেটা ধরো 400 ওয়াট। এখন তার এর মেন যে ক্ষমতাটা, যেটা আমরা জানি কি, আমরা ক্ষমতার ক্ষেত্রে জানি একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, একটা কার্যকর ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতা যদি দেখা যায় যে ক্যালকুলেশন করার পরে, যে ধরো 600 ওয়াট, 600 ওয়াট, তাহলে 600 ওয়াটের একটা মোটর বলা হবে 500 ওয়াটের একটি ট্রান্সফরমারের সাহায্যে চালানো যাবে কি না, তখন আমরা বলবো কি, এটা যাবে না। যদি এইখান থেকে এইটার মান যদি বেশি থাকে, বাট আমাদের যে মোটরটা, সেই মোটরের ক্ষমতা যদি আমাদের ট্রান্সফরমারের যে ক্ষমতা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মোটর চালানো যাবে না, আর যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু মোটর চালানো যাবে। আমি যেই যে কথাগুলো বলতেছি, তোমরা জাস্ট একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল বা তিনটা সৃজনশীল দেখো, দেখবা যে এই কথাগুলোর সাথে কিন্তু তুমি সৃজনশীলের হুবহু মিল পাচ্ছ, যে কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে। তো গেল এইটা আমাদের এই মোটরের ক্ষেত্রে আমাদের প্রদত্ত ক্ষমতা দেওয়া থাকতে পারে, অথবা তোমার হচ্ছে প্রদত্ত ক্ষমতা না দিয়ে বিভিন্ন রকম মান দিয়ে দিতে পারে, দিয়ে সেটাকে থেকে কার্যকর ক্ষমতা প্রথমে বের করবা, এবং সেই মোটরের কিন্তু কর্মদক্ষতা দেওয়া থাকবে, সেই কর্মদক্ষতা এবং এই যে আমাদের যে কার্যকর ক্ষমতা, সেই কার্যকর ক্ষমতাকে ব্যবহার করে প্রদত্ত ক্ষমতা বের করে সেটা এই আমাদের ট্রান্সফরমারের সাথে তুলনা করলেই কিন্তু বুঝতে পারবো ওই মোটরটি ওই ট্রান্সফরমার দিয়ে চালানো যাবে কি না। তারপরে দেখো, তারপরে লাস্ট কি আসতে পারে আমাদের, যে এসি এবং ডিসি বিদ্যুৎ প্রবাহের জন্য ট্রান্সফরমার। এটা আমাদের ঘর নম্বরে প্রশ্ন আসতে পারে, যে এখানে ধরো সাপোজ প্রথমে এসি কারেন্টের উৎস দেওয়ার কারণে আমরা জানি এখানে ভোল্টেজটা হয় বাড়বে না হয় কমবে, কিন্তু কখনো কখনো এইখানে যদি ডিসি কারেন্ট দেয়, তাহলে কিন্তু এই ট্রান্সফরমারটা কিন্তু আর কাজই করবে না, অর্থাৎ এখানে কিন্তু এদিকে যত ডিসি যত কারেন্টই দেওয়া হোক না কেন, এখানে কিন্তু কোনো কারেন্ট তৈরি হবে না। আর এটা না হওয়ার কারণ হচ্ছে কি, ট্রান্সফরমারের মূলনীতি। ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে, যে আমরা জানি এখানে একটা পেঁচানো কয়েল থাকে, তার ভিতরে কন্টিনিউয়াসলি বিদ্যুতের, হ্যাঁ, বিদ্যুৎ ক্ষেত্রে যে পরিবর্তনটা করা হয় তার জন্য চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, মানে বিদ্যুতের দিকের যে পরিবর্তন করা হয় তার জন্য চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, আর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হলে কিন্তু এখানে বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু ডিসি কারেন্টে আমরা জানি দিকের কোনো পরিবর্তন হয় না, যার কারণে চৌম্বক ক্ষেত্রেরও কোনো পরিবর্তন হয় না, আর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় না মানে বিদ্যুৎ কিন্তু উৎপন্ন হয় না, এর জন্য কিন্তু এখানে কিন্তু কোনো বিদ্যুৎই উৎপন্ন হবে না। তার মানে ট্রান্সফরমার এসি কারেন্টের জন্য কাজ করে, কিন্তু কখনোই ডিসি কারেন্টের জন্য কাজ করে না। এরকম কিছু প্রশ্নও দেখবা তুমি বিগত বোর্ড প্রশ্নে কিন্তু আসছে, সেগুলো জাস্ট একটা প্রশ্নের ব্যাখ্যা যদি একটু ভালো করে দেখে নাও, তাহলে তুমি কিন্তু এই অধ্যায়ে আর কোনো সমস্যায় পড়বে না। তার মানে আমি যা যা কথা বললাম, এই কথাগুলো যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো, বা এগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারো, 2, 3টা বা 4টা সৃজনশীল নিয়ে জাস্ট প্র্যাকটিস করো, দেখবা এর বাইরের কোনো প্রশ্নই কিন্তু আসবে না। আর তোমরা যদি এই এই যে আমরা যে সাজেশন দিলাম, এই সাজেশনের উপর ডিটেলস ভিডিও চাও, তাহলে কিন্তু বলবো আমাকে কমেন্ট বক্সে, আমি কিন্তু অবশ্যই এই অধ্যায়ের একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওটা একটা মাত্র ভিডিও, হয়তো 30-40 মিনিট একটা ভিডিও হবে, যেই ভিডিওটা থেকে তুমি 100% কিন্তু শিওর এই অধ্যায়ের একটি ভিডিও কমন পেয়ে যাবা। আর তোমরা যদি ভিডিও নাও দেখো, তোমরা কিন্তু জাস্ট এই যে টপিক গুলোকে একটু ফোকাস দিয়ে জাস্ট বোর্ড থেকে 4টা-5টা সৃজনশীল সলভ করবা, দেখবা ইনশাল্লাহ আর কোনো সমস্যায় থাকবে না। ঠিক আছে, তো আমি এই অধ্যায়ের যে প্রয়োজনীয় কিছু সূত্র আছে, এই সূত্রগুলো লাস্ট আমি একত্রিত করে একবারে লিখে যদি দিই, তাহলে সূত্রটা দেখতে এরকম হবে। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের এইটা লাগে, আমাদের পি সমান সমান ভিআই, ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয়, পি সমান সমান ভিআই, এই সূত্রটা কাজে লাগবে আমাদের। দ্বিতীয় যেটা লাগবে, ওই যে আমাদের এই যে এনপি ভাগ এনএস, ভিপি ভাগ ভিএস, আর আইএস ভাগ আইপি। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র এটা। তারপরে আমাদের এখানে আর যে সূত্রটা কাজে লাগে সেটা হচ্ছে মোটরের ক্ষেত্রে যে ক্ষমতা নির্ণয়, ডাব্লিউ ভাগ টি
বা এটাকে বলতে পারি আমরা mgh/t। এটা কিন্তু কার্যকর ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। আরেকটা বিষয় লাগে, সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এটা সমান সমান আমরা জানি যে পি ইন আর পি আউট ইন্টু 100%। মানে ইন মানে হচ্ছে কতটুকু আমাদের মোটরের ক্ষমতা ইনপুট দেওয়া হয়েছে সেটা, আর মোটরটা কতটুকু কাজ করতে পারছে সেটা। মানে আমি যদি আরো সহজে বলি, এই পি ইন হচ্ছে প্রদত্ত, হ্যাঁ, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মোটরের প্রদত্ত ক্ষমতা। আর পি আউট, পি আউট হচ্ছে তোমার হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। এই হচ্ছে ব্যাপার। সো এখানে আমরা যেই সূত্রগুলো লিখলাম, আশা করি এই সূত্রগুলো যথেষ্ট। এই সূত্রগুলো থেকেই তোমার কিন্তু এই অধ্যায়ের সৃজনশীল ইনশাআল্লাহ তুমি 100-এ 100 করে ফেলতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। এরপরে কোন অধ্যায়ের সাজেশন তোমরা চাও কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো সেই অধ্যায়টাকে সহজে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ।